এক ছিল সাগর। সেই সাগরের পাশে ছিল বড় একটা পাহাড়। পাহাড় জুড়ে ছিল বিশাল জঙ্গল, আর জঙ্গল জুড়ে ছিল অনেক জীবজন্তু আর পশু পাখি। তাদের একটা সবার আদরের বানর ছিল, তার নাম হলো বান্টি। বান্টিকে জঙ্গলের সবাই অনেক ভালোবাসতো আর খেতেও দিত। একদিন সিংহ রাজা তার শেয়াল মন্ত্রীকে বলে, যাও শিয়াল মন্ত্রী, তুমি বান্টিকে ডেকে নিয়ে এসো। বাবলা মরা বান্টি একা একা বাড়িতে দেখো তো কি করছে। ওর জন্য আমি কলা এনে রেখেছি। যাও শিয়াল মন্ত্রী, তুমি বান্টিকে নিয়ে এসো। ঠিক আছে রাজামশাই, আমি এখনই ওকে ডেকে আনছি। এই বলে শেয়াল বান্টির বাড়িতে যায়। বান্টির বাড়ি ছিল একটা বড় গাছে। শেয়াল গিয়ে দেখে বান্টি তার বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে। এরপর শেয়াল বান্টিকে ডাকতে থাকে আর বলে, এই বান্টি, ঘুম থেকে ওঠো, রাজামশাই তোমাকে ডেকেছে। শেয়ালের চিৎকার শুনে বান্টি জেগে ওঠে আর বলে, কি হয়েছে মন্ত্রী মশাই? রাজামশাই আমাকে কেন ডেকেছেন? তুমি চলো আমার সাথে, তাহলেই বুঝতে পারবে। এরপর বান্টি নেমে শেয়াল মন্ত্রীর সাথে সিংহ রাজার ডেরায় যায় আর বান্টি রাজাকে বলে, হ্যাঁ রাজামশাই, আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ বান্টি, আমি তোমার জন্য কলা নিয়ে এসেছি। এই নাও কলা। এই কথা শুনে বান্টি অনেক খুশি হয় আর বলে, ধন্যবাদ রাজামশাই। বান্টির এ কথা বলতে সেখানে হাতি আসে আর বলে, রাজামশাই, আমি বান্টিকে নিয়ে জঙ্গলে ঘুরে আসি, আর জঙ্গলে কোনো খাবার পেলে বান্টিকে খাইয়ে দেব। ঠিক আছে হাতি, তুমি আর বান্টি ঘুরে বেড়াও। এরপর হাতির ঘাড়ে বান্টি কলা নিয়ে বসে পড়ে। বান্টিও কলা খায় আর হাতিকেও খাওয়ায়। এভাবে হাতি আর বান্টি কিছু দূর যায়। তখন হাতি বান্টিকে বলে, বান্টি কতদিন আর একা থাকবে? এবার একটা বিয়ে করে নাও, তাহলে তোমার সময়ও কাটবে আর তোমাকে তোমার বাড়িতে একাও থাকতে হবে না। কি যে বলো না হাতি। চলো চলো, আমি এখনই গিয়ে রাজামশাইকে বলছি তোমার বিয়ের কথা। এই বলে হাতি বান্টিকে নিয়ে সিংহের ডেরায় আসে আর সিংহকে বলে, রাজামশাই, আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ হাতি, বলো। আমাদের বান্টিকে বিয়ে দিতে হবে। বান্টি আর কতদিন একা একা থাকবে বলুন তো? পাশ থেকে শেয়াল বলে, হ্যাঁ রাজামশাই, হাতি ঠিক বলেছে। আমাদের বান্টি অনেক বড় হয়ে গেছে, ওকে এখন বিয়ে দিয়ে দিন। হ্যাঁ হাতি, ঠিক বলেছো তোমরা। দাঁড়াও, আমি বান্টি বিয়ের ব্যবস্থা করছি। সিংহের কথা শুনে বান্টি লজ্জা পেয়ে বলে, রাজামশাই, আপনি ওদের কথা বাদ দিন তো। না না বান্টি, তোমাকে আর ছাড় দেওয়া হবে না। বান্টি লজ্জা পেয়ে হাতির পিঠ থেকে লাফিয়ে পালিয়ে যায়। আর বান্টির লজ্জা পেয়ে পালানো দেখে হাতি, সিংহ আর শেয়াল হাসতে থাকে। এরপর শেয়াল বলে, রাজামশাই, আপনি চিন্তা করবেন না, আমি বান্টির জন্য বউ নিয়ে আসবো। এরপর হাতি চলে যায়। আর এভাবে কিছুদিন যেতে থাকে। তারপর শেয়াল বান্টির জন্য একটা মেয়ে বানরকে বিয়ের জন্য নিয়ে আসে আর রাজাকে বলে, রাজামশাই দেখুন, আমি বান্টির বিয়ের জন্য মেয়ে বানরকে নিয়ে এসেছি। বাহ শিয়াল মন্ত্রী, তাহলে জঙ্গলের সবাইকে খবর দাও আর বান্টিকে ডাকো, আজ ওর বিয়ে। পর বনের সবাই আসে আর বান্টিকে রাজামশাই মেয়ে বানরের সাথে বিয়ে দিয়ে দেয়। এরপর বান্টি তার বউকে নিয়ে তার বাড়িতে যায়। বান্টির বউ অনেক খারাপ ছিল, সে শুধু নিজের স্বার্থ বুঝতো। এরপর বান্টির বউ বান্টিকে বলে, শোনো, আমাদের বিয়ে হয়ে গেছে। আগে কিভাবে বেরিয়েছো তা আমি জানতে চাই না, তবে এখন থেকে তুমি আমার কথা মতো চলবে। মা বাবা মারা যাওয়ার পর থেকেই
জঙ্গলের সবাই আমাকে অনেক আদর করে আর ভালোবাসে, তাই আমাকে বাইরে যেতেই হবে। না, তুমি চাইলেও আর বের হতে পারবে না। এরপর থেকে বান্টির বউ বান্টিকে বাইরে আসতে দেয় না আর খুবই সামান্য পরিমাণে খেতে দেয়। এভাবে যেতে যেতে বান্টি অনেক অসুস্থ হয় আর তার বউকে বলে, আমাকে একটু বাইরে যেতে দাও, আমি জঙ্গলের সবার সাথে একটু দেখা করে আসি। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। বান্টির বউ বান্টিকে এভাবেই আটকে রাখে আর অনেকদিন যাবতও বান্টি জঙ্গলে না যাওয়ার কারণে জঙ্গলের সব পশু পাখি, সিংহ, মন্ত্রী, হাতি সবাই বান্টির বাড়ি আসে আর সিংহ বান্টিকে বলে, কি হয়েছে বান্টি, তুমি জঙ্গলে যাও না কেন? এরপর বান্টি অসুস্থ শরীর নিয়ে কেঁদে কেঁদে রাজাকে সব বলে। এদিকে বান্টির বউ ভয়ে পালিয়ে যায় আর রাজা বান্টিকে উদ্ধার করে। শোনো গিন্নি, ছেলে আমাদের বড় হয়েছে, এবার ওর বিয়ের জন্য মেয়ে দেখা দরকার। তুমি কি বান্টির বিয়ে দিতে চাচ্ছ? হ্যাঁ, আমরাও তো বুড়ো হচ্ছি, ছেলের বিয়ে হলে বউ ঘরে আসলে সংসারটা সামলিয়ে নিবে। হ্যাঁ, তা ঠিক। বান্টিকে বলে দেখো ও কি বলে। বান্টি হলো বানরের একমাত্র ছেলে। বান্টি সারাদিন বনের মাঝে ঘুরে বেড়াতো। বান্টি, এ বান্টি, কোথায় তুই? বান্টি, কি হলোটা কি বাবা, এভাবে চিল্লাচ্ছ কেন? তোর সাথে আমাদের জরুরি দরকার আছে। আমার সাথে আবার তোমার কি জরুরি কথা বলো তো? আমরা তোর বিয়ে দিতে চাচ্ছি, তুই কি বলিস, রাজি আছিস? তোমাদের যা ভালো মনে হয় তাই করো। ঠিক আছে, তবে আমরা তোর জন্য মেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে। এরপর বান্টির বাবা মা বান্টির জন্য মেয়ে দেখতে থাকে। খুঁজতে খুঁজতে তারা পাশের বনে বিনি নামের একটা মেয়ের খোঁজ পায়। বান্টি, আমরা মেয়ের খোঁজ পেয়েছি, চল আমাদের সাথে মেয়ে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। সবাই মিলে বিনিদের বাড়ি যায়। বিনির মা বাবা তাদেরকে বেশ ভালোই আপ্যায়ন করে। বিনি কোথায়, নিয়ে আসুন ওকে। বিনিকে ওনারা নিয়ে আসে। সবাই তো বিনিকে দেখে মুগ্ধ হয়ে যায়। বিনি ছিল খুব সুন্দর। বাহ, মেয়ে তো খুব সুন্দর, আমাদের মেয়েকে পছন্দ হয়েছে। বাবা বান্টি, তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, আমারও খুব ভালো লেগেছে। এ তো ভালো কথা, তবে খুব জলদি ওদের বিয়ের দিন ঠিক করে নেওয়া যাক। সবাই বান্টি আর বিনির বিয়ে নিয়ে অনেক খুশি হয়। অল্প কিছুদিনের মধ্যেই তাদের দুজনের বিয়ে হয়ে যায়। ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিনি, বিনি, এই কোথায় তুমি? ডাকছি, শুনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হয়েছে বলো, এভাবে কেন ডাকছো? আজ আমি কাজে অন্য বনে যাব, তুমি বাবা মায়ের খেয়াল রেখো। সে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। তুমি নিশ্চিন্তে তোমার কাজে যাও, আমি সবার খোঁজ রাখবো। সত্যি, আমি ভাগ্য করে তোমার মতো বউ পেয়েছি। আমি আসি। এই বলে বান্টি বানর তার কাজে চলে যায়। তখনই সেখানে বান্টির মা আসে আর বিনির মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি রে মা বিনি, আমরা অনেক ভাগ্য করে তোকে পেয়েছি। দেখ, তুই আসার আগেও এই বান্টি কখনো কোনো কাজেই করতো না। মা বিনি, আমার জন্য এক কাপ চা দিও। হ্যাঁ বাবা, দিচ্ছি। মা, আমিও অনেক ভাগ্যবতী যে আপনার মতো একজন মা আর একজন বাবা পেয়েছি। এই বলে বিনি চা বানাতে চলে যায়। চা বানিয়ে বাবাকে দেয়। এভাবে সারাদিন কেটে যায় বিনির। রাত হয়ে যায়, কিন্তু বান্টির আসার কোনো খবরই নেই। এতে বিনি চিন্তায় পড়ে যায়। তার ঘরে এ মাথা থেকে ও মাথা হাঁটতে থাকে আর ভাবে, কি ব্যাপার, উনি যে এখনো বাড়ি ফিরলো না। কখনো তো এমন করেনি। কোথাও গেলে তো খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতো। খুব চিন্তা হচ্ছে। একবার বাবা মাকে গিয়ে বলি, ওনারা হয়তো ঘুমাচ্ছে। না, যাই। এই ভেবে বিনি বাবা আর মায়ের দরজায় কড়া নাড়ে। মা, বাবা, একবার দরজাটা খুলুন। কি রে মা বিনি, এত রাতে হঠাৎ কি হয়েছে? মা, রাত তো অনেক হলো, কিন্তু উনি তো এখনো আসলো না।
এত দেরি তো উনি কখনো করে না। তোর চিন্তা হচ্ছে বুঝি? চিন্তা করিস না মা, হয়তো কাজ বেশি হয়েছে তাই আসতে পারছে না। যা মা, তুই ঘুমিয়ে পড়। বিনি আর কিছু না বলে ওর ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিছু না বললেও ওর মাথা থেকে চিন্তাই যায় না। এভাবে ভাবতে ভাবতে সেই রাতটা কেটে যায়। পরদিন সকালে গিন্নি, ও গিন্নি, হ্যাঁ বলো, কি হয়েছে? সারা রাত পার হয়ে গেল, বান্টি যে এখনো বাড়ি এলো না। কোনো বিপদ হলো না তো? এভাবে বলে না, ও আমাদের একমাত্র ছেলে, ওর কিছু হবে না। হয়তো কাজের জন্য কোথাও আটকে পড়ে গেছে। তোমরা চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। এভাবে সারা দিন কেটে যায়। তবুও বান্টির বাড়ি ফেরার কোনো খবরই নেই। এবার সবাই বেশ চিন্তায় পড়ে যায়। শোনো বান্টির বাবা, আমার ছেলে তো এখনো বাড়ি এলো না। বাবা, আপনি একবার গিয়ে খোঁজ নিয়ে আসুন না। হ্যাঁ গো, যাও না, একবার খোঁজ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তোমরা চিন্তা করো না। এই বলে বাবা বেরিয়ে পড়ে বান্টির খোঁজে। অনেক খোঁজাখুঁজির পরেও বান্টির কোনো খোঁজ পায় না। চিন্তিত মুখ নিয়ে বাড়ি ফিরে বাবা। কি হলো গো, কোনো খোঁজ পেলে আমার বান্টির? না না, পাইনি খোঁজ কোথাও ওর। কোনো খোঁজ পাইনি। জানি না আমাদের ছেলে কোথায় আছে, কেমন আছে। বাবা, এভাবে দিন যেতে পারে না। আপনি পুলিশকে একবার খবর দিন, তারা নিশ্চয়ই খোঁজ নিতে পারবে। ওরা এভাবে কথা বলছিল, তখনই তাদের বাড়িতে পুলিশ আসে। বাসায় কি কেউ আছেন? আপনাদের জন্য দুঃসংবাদ আছে। কি হয়েছে? আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, আপনাদের পরিবারের সদস্য বান্টি, তার মৃত্যু হয়েছে। পথ চলাচলের সময় তার উপর গাছ পড়েই তার মৃত্যু হয়েছে। না, এই কিছুতেই হতে পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো। আমরা পুরোপুরি কনফার্ম যে এটাই বান্টি। আমাদের এটাই বলার ছিল। আমরা এখন আসি। এই বলে পুলিশ সেখান থেকে চলে যায়। সবাই কান্নায় ভেঙে পড়ে। না, আমার ছেলে, কি হয়ে গেল আমার ছেলে? বিনির মুখ দিয়ে যেন আর কোনো কথাই বেরোয় না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। তাদের এভাবেই দিন কাটতে থাকে। তাদের মাঝে আর কোনো খুশিই ছিল না, যেন বান্টি যাওয়ার সময় সব কেড়ে নিয়ে গেছে। বনের রাজা সিংহ আজ একটা জরুরি সভা ডাকে। সব প্রাণীরা সেখানে উপস্থিত হয় আর রাজা তার কথা বলা শুরু করে দেয়। বন্ধুরা, তোমরা জানো সকলেই সামনে বর্ষাকাল আসছে। তখন আমাদের খাবারের অনাটন দেখা দিবে। তাই আমি তোমাদের সাবধান করে দিচ্ছি। আমরা এখন কি করব রাজা? খাবারের সংকট পড়ে গেলে খাবার কোথায় পাবো আমরা? তখনকার খাবারের ব্যবস্থা করা দরকার। হ্যাঁ হাতি, তুমি একদম ঠিক বলেছো। আমিও সেটাই বলতে চেয়েছি। তোমরা যে যেভাবে পারো সেভাবে তোমাদের খাবারের ব্যবস্থা করতে থাকো। এতে বর্ষার কাউকেই না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ, আমাদের তাই করা উচিত। আমার এসব কিছুই করতে হবে না। আমি যখন ইচ্ছে আমার খাবার জোগাড় করে নিতে পারবো। যত সব। এই বলে বানর সেখান থেকে চলে যায়। সবাই রাজার কথা মেনে নিলেও বানর রাজার কথা মানতে একদমই সম্মতি দেয় না। সেখানে খরগোশ, কচ্ছপ, ভাল্লুক, শেয়াল, হাতি, হরিণ আরো বহু পশু বাস করত। সবাই রাজার কথা মেনে নেয়। রাজা হয়েছে তো কি একদম মাথা কিনে নিয়েছে নাকি? যে যা বলবে আমরা সেটাই করব? আমি তো কখনোই করব না। যে যা ইচ্ছা করুক, আমি করব না। খুব খিদে পেয়েছে আমার। কি যে করি, দেখি কোথাও কিছু পাই কিনা। এই বলে বানর খাবার খুঁজতে থাকে। এই গাছ থেকে ওই গাছে লাফাতে থাকে। যেতে যেতে একটা কলা বাগানের কাছে যায়। গিয়ে দেখে সেখানে কয়েকটা গাছে কলা পেকে আছে। এই তো পেয়ে গেছি আমার প্রিয় খাবার। আমি চাইলেই যখন তখন খাবার খুঁজে নিতে পারবো।
তার জন্য আবার আলাদা করে খাবার সংগ্রহ করে রাখতে হবে নাকি? হ্যাঁ, যাই, এক কাঁদি কলা নিয়ে যাই। এই বলে বানর এক কাঁদি কলা ছিঁড়ে নিয়ে যায় তার থাকার জায়গায়। গাছের ডালে বসে থেকে কলা খাচ্ছে আর কলার খোসা মাটিতে ফেলছে। সেদিক দিয়ে যাচ্ছিল খরগোশ, না দেখে হাঁটতে থাকায় কলার খোসায় পা দিয়ে পিছলে পড়ে যায়। খরগোশ এই বলে উপরে তাকায়। উপরে তাকিয়ে দেখে বানর পা ঝুলিয়ে ঝুলিয়ে আরামে কলা খাচ্ছে আর নিচে কলার খোসা ফেলছে। তা দেখে খরগোশ বানরকে বলে, বানর দাদা, কলা খাচ্ছ খাও, কলার খোসা এইভাবে যেখানে সেখানে কেন ছড়াচ্ছ? এখনই তো আমার কোমরটা ভেঙে যেত, আর অন্য যে কেউ আঘাত পেতে পারে, সেদিকেও তো তোমার খেয়াল রাখা উচিত নাকি? আমার কলা আমি যেভাবে ইচ্ছে খাবো, তোমাকে আমার জ্ঞান দিতে হবে না। তোমার কোমর ভাঙতো, ভাঙেনি তো আর নাকি? যাও যাও এখান থেকে। আর বানর দাদা, রাজা মশাই তো বললো আমরা যেন দুর্যোগের জন্য খাবার সংগ্রহ করে রাখি, কিন্তু তুমি তো নিজে খেয়ে যাচ্ছ, বিপদ আসছে আর তুমি তো কিছু পাত্তাই দিচ্ছ না। ওসব নিয়ে আমি ভাবি না, যা হবে দেখা যাবে। আরে, তোমাকে বলাটাই আমার বৃথা। এই বলে খরগোশ সেখান থেকে চলে যায় আর বানর সেখানে তার মতো কলা খেতে থাকে। আর অন্যদিকে সবাই তাদের খাবার সংগ্রহ করা শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ, এখন যাই, দেখি একটু ঘুরে আসি, কে কোথায় কি করে, একটু টহল দিয়ে আসা যাক। এই বলে বানর হাঁটতে থাকে। যেতে যেতে দেখতে পায় কচ্ছপ পানিতে কিছু খুঁজছে। ওহে কচ্ছপ, কি করছো তুমি? মাছ খুঁজছি বানর দাদা। এত মাছ দিয়ে কি করবে তুমি? কে করব আবার, সামনে দুর্যোগ আসছে, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা খাবার সংগ্রহ করে রাজার কাছে জমা রাখছি। তুমি কি খাবার সংগ্রহ করছো না বানর দাদা? আমার এসব কিছুর কোনো দরকার নেই, এসব তোমরাই করো। তোমাকে তো কিছু বলাই বৃথা। যাও যাও, তোমার কাজে যাও তুমি, আমাকে আমার মতো কাজ করতে দাও। হ্যাঁ, যত সব। এই বলে বানর সেখান থেকে চলে যায় ও সামনে এগিয়ে যায়। কিছু দূর এগিয়ে যেতে দেখতে পায় হাতি বিভিন্ন ধরনের খাবার জোগাড় করছে। বিভিন্ন ধরনের খাবার, ফলমূল। তা দেখে বানর হাতিকে বলে, আরে হাতি দাদা, করছো কি তুমি? এত খাবার কি একাই খাবে নাকি তুমি? আর তোমার যা পেট, তাতে এত খাবার তো কোনো ব্যাপার না। বেশি কথা বলো না বানর, আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না। যাও তুমি, যখন তুমি বিপদে পড়বে তখন বুঝবে। রাজা মশাই এত করে বললো, কথা তো তোমার গায়েই লাগাও না। তুমিও আমাকে জ্ঞান দিতে শুরু করো না, আমি শুনতেই চাই না। যা করার করো, জ্ঞান দিও না। এই বলে বানর সেখান থেকে চলে যায়। কিছু দূর সামনে এগোতেই দেখে শেয়াল ভুট্টা আনছে, তাও অনেকগুলো করে। কি শিয়াল মশাই, তুমিও কি সবার মতো খাদ্য সঞ্চয় করছো নাকি? হ্যাঁ, তা তুমি কিছু করছো না নাকি? কোনো খাবার কি সঞ্চয় করেছো? না, আমি এসব করতে পারবো না। আমার খাবারের অভাব পড়বে নাকি? আমি আগেই জমাতে পারবো না, আমি যখন প্রয়োজন খুঁজে নিব। এগুলো অনেক জরুরি কাজ বানর, তোমার গুরুত্ব দেওয়া উচিত, না হয় বিপদে পড়তে হবে। আহ শিয়াল মশাই, দয়া করে এখন তুমিও আমাকে জ্ঞান দিও না। আমি এইসব শুনতেও চাই না। তুমি তোমার কাজ করো, আমি আসি। তোমাকে বলাই বৃথা। এই বলে শেয়াল সেখান থেকে চলে যায় আর বানর তার মন মতো করে ঘুরতে থাকে। অন্যদিকে সব পশুরা রাজামশাইয়ের কাছে খাবার সংগ্রহ করে রাখছে।
তোমরা অনেক ভালো কাজ করেছো সঙ্গীরা। আমি তোমাদের কাজে অনেক খুশি হয়েছি। সবাইকেই উপস্থিত দেখতে পাচ্ছি, কিন্তু বানরকে তো কোথাও পাচ্ছি না। না খাবার জমা দেওয়ার সময়। রাজামশাই, বানরের সাথে আমাদের সকলের দেখা হয়েছিল। কি বললো ও? কেন আসছে না? ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর কথা থেকে নড়বে না। এরপর রাজাকে সবাই বানরের কথা খুলে বলে। তা শুনে রাজা সকলকে বলে, আরে ও তো বিপদে পড়বে। এরপর রাজা তাদের সবাইকে কিছু বলে। সবাই রাজার কথায় সায় দেয়। এভাবেই দিন কাটতে লাগলো। এরপর শুরু হলো বর্ষাকাল। সারাদিন মুষলধারায় বৃষ্টি। কেউ এখন বাইরে গিয়ে খাবার জোগাড় করতে পারে না। এত খিদে পেয়েছে, কিন্তু বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, যাবো কিভাবে? যাই রাজার কাছে, ওখানেই সবাই আছে। এরপর বানর রাজার কাছে যায়। সেখানে গিয়ে দেখে গুহার ভেতরে বসে সবাই খাচ্ছে। তা দেখে বানরেরও লোভ লেগে যায়। রাজামশাই, আমার খুব খিদে পেয়েছে। তো তুমি এখান থেকে কোনো খাবার পাবে না, কেননা তুমি আমাদের খাবার সংগ্রহ করতে কোনো প্রকার সাহায্য করনি। তবে তোমাকে আমরা কিভাবে ভাগ দিব? বানর এ কথার কোনো জবাব দিতে পারে না। এখন সে বাইরে কোথাও কোনো খাবার পাবে না, কিন্তু তার প্রচণ্ড খিদে পেয়েছে। তাই সে ক্লান্ত হয়ে সেখানে গুহাতেই বসে পড়ে। তখন সবাই তাদের আগের খাবার নিয়ে বানরের কাছে যায় আর বলে, এই নাও বানর, খেয়ে নাও। কিন্তু আমি তো আপনাদের কোনো সাহায্য করিনি। আমি সত্যি অনুতপ্ত। আমার উচিত ছিল সবার মতো খাবার সংগ্রহ করা। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তোমার জন্য ভালো। নাও, খেয়ে নাও। বানর তার ভুল বুঝতে পারে আর তাদের দেয়া খাবার খেয়ে নেয়। এরপর থেকে বানর সবাইকে তাদের কাজে সাহায্য করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।